আমাদেরকে একটা খুব ভালো হোটেলও দেওয়া হয় এবং আমার অ্যাসোসিয়েট দেখে খুব খুশিও হলো যে যাক ম্যাডাম আমরা মানে খুব ভালো একটা জায়গাতে যেখানে আপনার কাজ করতে কোনো অসুবিধে হবে না। ও জানে না এটা একটা কত বড় ফাঁদ। ওখানে অল টাইম 3টে স্পিরিট থাকে। এটা কি করে বুঝলেন? ও যখন ফ্রেশ হতে গেছে, ফ্রেশ হতে যাওয়ার পরে ও দেখি একটু পরে আমার বাথরুম থেকে বেরিয়ে এসছে, ম্যাডাম আপনি আমাকে ডাকছিলেন? না তোমাকে তো আমি ডাকিনি। আর আসার পরে আমাকে বলছে ম্যাডাম আমার না কেমন কেমন লাগছে, এই ঘরটাকে একটু চেঞ্জ করে দিতে বলুন না। মানে ও এবার ফিল করতে শুরু করেছে। প্রায় বছর 15 আগে ওখানে কিছু কাহিনী ঘটে যে জন্য ওই হোটেলটা বেশ কিছুদিন বন্ধ ছিল। ছেলেটিকে মানে এমন জায়গায় আঘাত করে যে ছেলেটি মারা যায়। ছেলেটাকে এমনভাবে হিংস্রভাবে কেটেছে, ছোট ছোট করে পিস পিস করে কেটেছে দুজনে মিলে। কেটে বড় বড় টিফিন বাটি করে ফ্রিজের মধ্যে ভরে দিয়ে ছেলেটি চলে গেছে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে আপনারা যে ঘটনাটা শুনতে চলেছেন, সেই ঘটনা যতটা নৃশংস ঠিক ততটাই ভয়ানক। আজ থেকে 15 বছর আগে ত্রিপুরার একটি হোটেলে ভয়ানক একটা খুন হয়ে যায়। একটা জলজান্ত ছেলেকে খুন করে টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তারপর থেকে সেই হোটেলে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা বেশ ভয়ানক। এরপর অ্যাস্ট্রোলজার অ্যান্ড সাইকিক ডক্টর অনামিকা আচার্য সেই হোটেলের ক্লেনজিং করতে গিয়ে যে ভয়ানক এক্সপিরিয়েন্সের সম্মুখীন হন তা তিনি নিজে আজকের পডকাস্টে শেয়ার করেছেন। এছাড়াও বেশ কিছু ইম্পর্টেন্ট ডিসকাশনও আমরা করেছি, যেমন বেশিরভাগ ক্ষেত্রে এই পাহাড়ি হোটেলগুলোতেই প্যারানর্মাল অ্যাক্টিভিটি কেন ঘটে। ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, যেই হোটেলে উঠলেন কি করে বুঝবেন সেই হোটেলটা হন্টেড? সব কিছু জানবো আজকের পডকাস্টে। তো আজকের এপিসোডটা আপনারা এই মুহূর্তে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করে দিন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইভেন্টস অথবা সত্যি ভৌতিক ঘটনা আপনারা আমার সাথে অথবা গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে মারাত্মক একটা হরর পডকাস্ট নিয়ে। নমস্কার ম্যাডাম, গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আগে বলুন কেমন আছেন? আমি ভালো আছি মা তারার আশীর্বাদে। আর আপনাদের গল্পওয়ালা চ্যানেলে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। আর আমার ইন্ট্রোডাকশন যারা আমাকে চেনেন না তাদের জন্য বলে দিচ্ছি, আমি ডক্টর অনামিকা আচার্য। আর আজকে যে সম্বন্ধে ইনফরমেশন দিতে চলেছে আশা করি দর্শক বন্ধুরা ভীষণ সমৃদ্ধ হবেন এবং এর ওপরে এরকম ধরনের একটা সত্যি ঘটনা এর আগে কেউ শুনেছেন বলে আমার মনেও হয় না, এবং যথেষ্ট থ্রিলিং। একদম। বেসিক্যালি কি হয়, গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজ অব্দি যারাই এসেছে তারা তাদের নিজের ব্যক্তিগত জীবনের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। একদম। তো আপনি এসছেন, আপনি এমন একটা প্রফেশনের সাথে যুক্ত যেই প্রফেশনে থাকতে গেলে আমাদের বহু এক্সপিরিয়েন্স হয়। তো সেরকমই একটা এক্সপিরিয়েন্স আজকে আমরা প্রথমে শুনবো, আর তার সাথে সাথে এমন কিছু প্রশ্ন আমি আপনার জন্য রেখেছি। আশা করি যেই প্রশ্নের উত্তরগুলো আমাদের অডিয়েন্স বা গল্পওয়ালা পরিবারের যে সদস্যরা রয়েছে তারা শুনলে ভীষণ উপকৃত হবেন এবং তারা অনেক বেশি অ্যালার্ট হবেন আগের তুলনায়। একদম। তো আজকের এপিসোডে যাওয়ার শুরুতেই আমরা চলে যাব আজকের ঘটনায়, যেটা আপনার সাথে ব্যক্তিগতভাবে ঘটেছে। একদম। দেখুন, আমি বেশ বছর 2 আগে বাস্তুর জন্য জানেন আপনারা যে আমি দেশের বিভিন্ন জায়গায় এমনকি দেশের বাইরে আমরা মুভ করি, বাস্তুর টিম নিয়ে মুভ করি এবং সেখানে
বাস্তু, নতুন কোনো একটা বাস্তু তৈরি হবে, তার জন্য কি হলে একটা বাস্তু, মানে ধরুন একটা হোটেল হবে কি একটা রিসর্ট হবে বা একটা নিজের বাড়ির বাস্তু, যাই হোক, মানুষ তো একটু সুখে থাকতে চায়। প্রত্যেকটা মানুষ চায় যে আমার বাড়ি যেন নির্ঝঞ্ঝাট থাকে, আমার প্রত্যেকটা সদস্য যেন রোগ মুক্ত থাকে। মানুষজন তো এই আশাতেই আমাদেরকে নিয়ে যান, এবং সেখানে গিয়ে দেখা যায় কেঁচো খুঁড়তে কেউটো বেরোয়। কীরকম ধরনের মানুষ ভাবছেন যে আমি সাধারণ একটা বাড়ি বা একটা রিসর্ট একটা বাস্তু করাতে গিয়ে যে সেখানে স্পিরিটের প্রবলেম বেরোতে পারে, সেটা মানুষজনের চট করে মাথায় আসে না। এবার সেটা দেখা যায় যে অনেক ক্ষেত্রেই বাস্তু করতে গিয়ে এই জিনিসের আমরা সম্মুখীন হই। এবার আমি এই জিনিসগুলোকে খুব মানে মানুষজন চেনেন এই রূপেই যে আমি যে কোনো সমস্যা থাকলে সেটাকে সমাধান করে দিতে পারবো, এবং এটা আমার কাছে খুব বড় ব্যাপার নয়। তো এইরকমই কোনো একটা কাজে আমরা রিসর্ট তৈরি হচ্ছে, নতুন একটা রিসর্ট, এবং সেই কাজ নিয়ে আমরা গেছিলাম, যেটা হচ্ছে ত্রিপুরাতে এবং আগরতলা শহরে, ত্রিপুরার আগরতলা শহর। আচ্ছা আচ্ছা। এবং সেখানে যিনি আমাদের নিয়ে গেছিলেন তিনি আমার খবর পেয়েছিলেন আমারই কোনো এক ক্লায়েন্টের মারফত, যে তিনি যেহেতু ভালো আছেন, তিনি বলেছিলেন যে আপনি একবার ডক্টর অনামিকা আচার্যকে দিয়ে দেখিয়ে নিন আপনার বাস্তু, তাহলে ভবিষ্যতে কোনো দিনের জন্য লসে রান করবেন না। তো যাই হোক, আমারও এটা মা তারার আশীর্বাদে বিশাল বড় একটা ব্যাপার যে আমার হয়ে কেউ গ্যারান্টি দেয়। তো যাই হোক, আমরা ওখানে গিয়ে পৌঁছানোর পরে আমার স্পট থেকে, এয়ারপোর্ট থেকেই ফিল হয়েছে যে এই ভদ্রলোকের মনের মধ্যে, মানে যার বাস্তু করতে গেছি, মনের মধ্যে বিশ্বাস ভক্তি 100% তো নেই, এবং ইনি সব কিছুকেই একটু পরখ করতে ভালোবাসেন। ভদ্রলোক ভাইফটা আপনি পেয়েছেন? হ্যাঁ, কারণ ভদ্রলোকের অ্যাক্টিভিটি, ভদ্রলোকের কথাবার্তা, উনি আমাদেরকে এয়ারপোর্টে নিতে আসেন এবং ওনার নিজের গাড়ি করে আমাদেরকে নিয়ে যান। সম্মানে কোনো রকম কোনো ত্রুটি রাখেননি। আপনি বুঝতে পারবেন না চট করে, যেহেতু দেখুন আমার সেগমেন্টটাই হচ্ছে মানুষ যা দেখতে পায় না সেটা নিয়ে কাজ করা, তো সেই জন্য বুঝতে পেরেছি। যাই হোক, আমাদেরকে একটা খুব ভালো হোটেলও দেওয়া হয়, কিন্তু সেই হোটেলে যে রুমটাতে দেওয়া হলো আমাকে এবং আমার একজন মহিলা অ্যাসোসিয়েটকে, আমরা দুজন ওই ঘরে থাকবো, একটা স্যুট রুম, এবং সেটা ওই হোটেলের মধ্যে সবচেয়ে বড় স্যুট রুম। এই পর্যন্ত তো সব ঠিকই ছিল, এবং আমার অ্যাসোসিয়েট দেখে খুব খুশিও হলো যে যাক ম্যাডাম, আমরা খুব ভালো একটা জায়গাতে যেখানে আপনার কাজ করতে কোনো অসুবিধে হবে না। সেটা ওর নজরে মনে হয়েছিল, ও জানে না এটা একটা কত বড় ফাঁদ। এইখান থেকেই রহস্যটা শুরু হলো, এবং এইখান থেকেই ওনারা আমাদেরকে রুমে দিয়ে যাওয়ার পরে, এবং আমার যারা আরও ইঞ্জিনিয়ার্সরা আমার সঙ্গে ছিলেন তাদেরকেও অন্যান্য ঘরে দেওয়া হয়েছে। সেসব জায়গায় কিন্তু কোনো প্রবলেম নেই। প্রবলেম ছিল ওই ঘরটাতে, পার্টিকুলার যে ঘরে আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা। এবার এই ঘরে দেওয়ার পরে পরবর্তীকালের ঘটনাটা আপনাকে পরেই বলছি। তো এইবারে এই যে আমাদেরকে দিয়ে চলে যাওয়ার পরে যখনই আমার আমি তো বুঝলাম যে আমাকে কোন ঘরে দেওয়া হলো, ওখানে স্পিরিটের এক্সিস্টেন্স আছে, এবং ওখানে অল টাইম 3টে স্পিরিট থাকে। এটা কি করে বুঝলেন? এইটা বুঝলাম হচ্ছে যেহেতু হচ্ছে স্পিরিট আছে কি নেই এই জিনিসটার মাপকাঠি ধরাটাই আমার কাজ। আমি যে বাস্তুতে যাই এটা হচ্ছে প্রাইমারি থিং, কারণ হচ্ছে আপনার বাস্তুতে যদি স্পিরিটের অস্তিত্ব থাকে আপনি সুখে থাকতে পারবেন না। স্পিরিটের সাথে কোনো মানুষ কখনো অশরীরীর সাথে শরীরই কখনোই সুখে থাকতে পারে না। এবং এই যে জায়গাটা, এই জায়গা থেকে আমি গিয়ে বুঝলাম কিভাবে। এগুলো দেখুন, এগুলো তো তাহলে অনেক বড় আপনাদের এপিসোড হয়ে যাবে। আমি শর্টে বলছি যে 3টে স্পিরিটের এক্সিস্টেন্স ছিল, এবং হচ্ছে আমার মহিলা অ্যাসোসিয়েটটি তখনও কিচ্ছু বুঝতে পারেনি। ও যখন ফ্রেশ হতে যাওয়ার পরে ও দেখি একটু পরে আমার বাথরুম থেকে বেরিয়ে এসছে, ম্যাডাম আপনি আমাকে ডাকছিলেন? না, তোমাকে তো আমি ডাকিনি। ও দেখছে যে সুইট রুমে, যেটা ড্রয়িং রুম, সেখানে আমি বসে মেডিটেশন করছি। আবার একটু পরে ও ঢুকে গেল আবার বাথরুমে স্নান কমপ্লিট করতে। আবার একটু পরে বলছে, ম্যাডাম, ভেতর থেকে চিৎকার করছে, ম্যাডাম আপনি আমাকে কি ডাকছেন? আমি ওকে বারবার বলছি যে আমি ওকে ডাকছি না। ওকে আমি একটা স্পেশালি, যেহেতু আমার সঙ্গে সবসময় থাকে, তো ওকে আমি একটা কিউট নামে ডাকি, যেটা আমি আর ওই জানি। সেই নামটা ধরেই ওকে ডাকছে, এবং সেটা হচ্ছে আমারই ভয়েস। ঠিক আছে, অথচ আমি কিন্তু মেডিটেশন করছি, বেরিয়ে এসে বারবার দেখছে। সেটা হচ্ছে সম্ভবই নয়, যেহেতু ঘরটা অনেক বড় ছিল, ওর বাথরুম
আর আমি যেখানে বসে মেডিটেশন করছি দৌড়েও একটা মানুষের যাওয়া সম্ভব না। ও জানে আমার নেচার, আর ওর সঙ্গে এরকম ইয়ার্কি করতেই পারি না। তো ও কিছুতেই বুঝতে পারছে না। মানে ঘটনাটা কিন্তু ঢোকার, আমরা দুজন যখন ঘরের মধ্যে রয়েছি মোটামুটি 8 ঘন্টার মধ্যে এই ঘটনা কিন্তু। আচ্ছা, আবার হচ্ছে ও এবার এই যেমন তেমনভাবে করে এলো। এবার আসার পরে আমাকে বলছে, ম্যাডাম আমার না কেমন কেমন লাগছে, এই ঘরটাকে একটু চেঞ্জ করে দিতে বলুন না। মানে ও এবার ফিল করতে শুরু করেছে। বলছে যে কেন? বলছে, ম্যাডাম জানেন আপনি তো এখানে মেডিটেশনে আছেন, তাহলে আমাকে 3 বার করে কে ডাকলো? আমি একদম আপনারই ভয়েসে এবং ওই নামে আমাকে ডাকছে, পার্টিকুলার ওই রকমে। কী করে ডাকলো ম্যাডাম? তো আমি, যেহেতু আমার সঙ্গে এর আগেও অনেকগুলো হরর জায়গাতে গেছে, তো ও এবার বুঝতে শুরু করেছে যে মনে হচ্ছে এরকম কিছু একটা কাহিনী হলেও হতে পারে। আর অন্যান্য জায়গাতে গিয়ে আমি আগে ঘরে গিয়ে সবার সাথে একটু গল্প করি, এবারে দেখছে যে ঘরে ঢোকার সাথে সাথে মেডিটেশনে বসেছি। এটাও ওর কাছে একটা সন্দেহজনক বলে মনে হয়েছে। এবং সেই সাথে সাথে ওই যে ঘরের ভেতরে এবার পার্টিকুলার কিছু আওয়াজ যেটা শুধু ও শুনতে পাচ্ছে, মানে এই যে ডিস্টার্ব করা। এবং ও আমাকে বলছে, ম্যাডাম আমি কিন্তু ঘুমোতে পারবো না এখানে, আমি কিন্তু বসে থাকবো সারা রাত, এরকম করে যাচ্ছে। আমি খালি ওকে একটা কথাই বলছি, যদি তুমি তোমার ম্যাডামের সম্মানকে মানে সম্মান করো, তাহলে আমার মনে হয় যে এখানে কিছু বলার দরকার নেই। তুমি বুঝতে পারছো আমরা কোন জায়গায় চলে এসেছি, এবং এইখানে আমাদেরকে পুরো কাজটা কমপ্লিট করেই বেরোতে হবে। কারণ এখানে যদি আমি বলি যে আমাকে ঘর চেঞ্জ করে দিন, তাহলে কিন্তু যে ভদ্রলোক আমাদেরকে এখানে রেখেছেন উনি সব জেনে বুঝে করেছেন, এবং আমাদেরকে ভাববে যে ম্যাডামের নিশ্চয়ই সেরকম কোনো পাওয়ার নেই এবং উনি সারভাইভ করতে পারলেন না এবং উনি এখান থেকে কুইট করতে চাইছেন। আমাদেরকে কুইট করলে চলবে না। তুমি শান্ত হও, আমি আছি, তোমার কিছু হবে না, তুমি নিশ্চিন্ত মনে থাকো। খাওয়া দাওয়া করছে, আর হচ্ছে ও নোটিস করছে, ও আর কি সব কিছু পরে নোটিস করছে। আমি ঢুকেই দেখছি আমাদেরকে কন্টিনিউ ওয়াচ করছেন। একজন সিকিউরিটিকেও দরজার বাইরে রাখা হয়েছে, যেটা কোনো ঘরের বাইরে নেই। আপনিও নিশ্চয়ই জানেন পার্টিকুলার কোনো ঘরের বাইরে কি সিকিউরিটি কখনো দেখেছেন কোনো হোটেলে? কিন্তু ওখানে মানে আমার ঘরটার বাইরেই ওই সিকিউরিটি। আমাকে বলে যাওয়া হলো, ম্যাডাম আপনার ছোট থেকে ছোট কোনো রিকোয়ারমেন্ট হলেও ওখানে বলবেন, উনি আপনার ফুলফিল করবেন। কিন্তু আমি জানি যে ঘরের ভেতরে যদি কোনো ম্যাসিভ কিছু হয় যাতে আমাদেরকে উনি হেল্প করতে পারেন, ওই জন্যই রেখে গেছেন। হয়ে গেল এইরকমভাবে আমরা প্রায় 5 দিন ওখানে। আমাদের যে কাজ কি হয়, আমাদের হচ্ছে সকালবেলাতে 10টার সময় আমরা বেরোচ্ছি, কাজকর্মগুলো সাইট ভিজিট, এবং যেহেতু ওখানে সিভিল ওয়ার্ক চলছে আমরা আমাদের সমস্ত রকমের পরামর্শ দেওয়া, সব কিছু আমাদের ইঞ্জিনিয়াররা হেল্প করা, সব কিছু হচ্ছে। যখনই রাত্রিবেলায় আসছি ওই মেয়ে আর আমার সাথে আর ওই ঘরে ঢুকতে চায় না, খালি বলছে যে আমি, মানে আমার সঙ্গে যে আরও 2জন ইঞ্জিনিয়ার গেছে ওনাদের ওইখানে বসতে চাইছে, কিন্তু ও আর ঘরে ঢুকতে চাইছে না। ঘরে আসছে গা ভারী হয়ে যাচ্ছে। রাত্রিবেলাতে আমাদের মানে যেহেতু হচ্ছে এইরকম একটা পজিশন, একটা অন্য একটা মেয়ে আমার সাথে রয়েছে, তাকে প্রোটেক্ট করার জন্য অ্যাটলিস্ট আমাকে আমার নিজের কাজ, আমার সাধনার কাজ চালিয়ে যেতে হয়েছে। আমি ঘরে এসেও রেস্ট করতে পারিনি, বাইরে সারাদিন কাজ করেছি এবং রাত্রিবেলাতে এইরকম ধরনের। এবারে পরের দিন হচ্ছে যখন ওই যে মালিক যিনি আমাদের নিয়ে গেছেন এখান থেকে, মানে রক্ত করানোর জন্য, আমার যে ক্লায়েন্ট, তিনি এসে আমাকে বলছেন, ম্যাডাম সব ঠিক আছেন তো, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? এবার এই মেয়েটি, মানে আমার অ্যাসোসিয়েট, সে অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু আমি ওকে থামিয়ে দিয়ে বললাম যে হ্যাঁ আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। বলছে, না ম্যাডাম আপনার অসুবিধা হলে বলতে পারেন, আমরা ঘর চেঞ্জ করে দিতে পারি। নিজেই বলছেন, মানে উনি কারণ এবার আমি আপনাকে পেছনের ঘটনা বলি। এই হোটেলে যখন আমরা যাই তার প্রায় বছর 15 আগে ওখানে কিছু কাহিনী ঘটে, যে জন্য ওই হোটেলটা বেশ কিছুদিন বন্ধ ছিল। আচ্ছা। তার পরবর্তীকালে ওই পার্টিকুলার ওই রুমটাকে ওরা বন্ধ করে দেয়, কারণ হচ্ছে ওখানে ম্যাক্সিমাম মানুষই আসেন নিজেদের মিটিং পারপাসে। যেহেতু এত বড় একটা হোটেল এবং হচ্ছে এয়ারপোর্টের খুবই কাছাকাছি, সেই জন্য হচ্ছে মিটিং পারপাসে আসে। যারাই আসেন অসুস্থ হয়ে যান, এবং ওই হোটেলের সবচেয়ে ওই রুমটারই দাম বেশি, কারণ ওটা সবচেয়ে বড়। তো এবারে ওই জন্য ওদেরকে বারবার করে, মানে প্রত্যেকটা মানুষেরই অবজেকশনের জন্য ওরা ওই ঘরটাকে বন্ধ করে দেয়, এবং হোটেল মালিক তো জানেন ওই ঘরে কী ঘটেছিল। এইবার চলে আসি মেহিন কাহিনী, মানে কাহিনীটা কী ছিল। সেই কাহিনীতে হচ্ছে ওদের 2জন স্টাফ, মানে হোটেলেরই 2জন স্টাফ এবং একটি মেয়ে, কোনো একটা দিন ওরা হচ্ছে ওই যে রুমটাতে, ওই সুইট রুমটাতে ওরা হচ্ছে
কোনো কারণে ছিল কি হয় না, মানে তিনজনেরই বয়সটা একই রকমের এবং হচ্ছে এরা যে পর্যায়ে মানে ভালোবাসাবাসি ছিল, কিন্তু হচ্ছে ছেলেটিকে কোন ছেলেটাকে মেয়েটা ভালোবাসে দুটো ছেলে কনফিউজ ছিল। আচ্ছা, হ্যাঁ, এবারে হচ্ছে দুটো ছেলে ওই হোটেলে কাজ করে। ওকে। এই মেয়েটিও কোথাও একটা কাজ করে, মানে এদের সবার প্রোফাইলটা মোটামুটি একই রকমের এবং বয়সটাও কাছাকাছি সবার। এবার হচ্ছে এদের মধ্যে কথা হতে হতে হাতাহাতি শুরু হয়ে যায় দুটো ছেলের মধ্যে। এবার হচ্ছে দেখুন, একই মানুষ তো একই সঙ্গে দুটো মানুষকে ভালোবাসে না, কাউকে একজনকে বেশি কাউকে একজনকে কম। কথাবার্তা এমন একটা পর্যায়ে পৌঁছয় যে তারপরে হচ্ছে ছেলেটিকে মানে এমন জায়গায় আঘাত করে যে ছেলেটি মারা যায় ওই রুমের ভেতরে। হ্যাঁ, একটি ছেলে মারা যায়। এবার মারা যাওয়ার পরে দেখুন, এবারে যেহেতু হচ্ছে এত বড় একটা হোটেল, একটা ছেলে অল্প বয়সে একটা ছেলে মারা গেল, এবারে বুঝতে পারছেন কত বড় একটা স্ক্যান্ডাল রটবে এবং কি হতে পারে, এবং তার পরবর্তীকালে পুলিশের ঝামেলা, নানান রকম অশান্তি থেকে বাঁচার জন্য এদের বাচ্চা মানুষ ছেলে মেয়েগুলো এরা কি করেছে, বাচ্চা মানুষের বাচ্চা বুদ্ধি, ছেলেটাকে এমনভাবে হিংস্রভাবে কেটেছে, ছোট ছোট করে পিস পিস করে কেটেছে দুজনে মিলে। কেটে বড় বড় টিফিন বাটি করে, যেহেতু হচ্ছে হোটেলের ফ্রিজগুলো অনেক বড় হয়, ফ্রিজের মধ্যে ভরে দিয়ে ছেলেটি চলে গেছে দেশের বাড়িতে ছুটি নিয়ে। তখনও পর্যন্ত কিন্তু অন্যান্য হোটেলের মানে ওই হোটেলের অন্যান্য স্টাফরা জানে না, ঠেরেছে হয়তো কোথাও গেছে। কারণ হচ্ছে দেখুন, একটা হোটেলে কাজ করছে, দুটো ছেলে একটা ঘরের মধ্যে গেছে, তারপরে যে একটা মানুষ আর কোনোদিনই ফিরবে না সেটা তো আদার স্টাফদের বোঝার কথা নয়। কারণ এরা হচ্ছে রুম ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য রোজই ঘরে ঢুকছে, রোজই সব কিছু করছে। এবার এই যে এর মধ্যেখানে যে একটা মেয়ে এসছে, এত কিছু কেউ নোটিস করেনি। এবং এটা কোনো একটা অনুষ্ঠানে, যেদিন হচ্ছে হোটেলটা একদম পুরো হালকা, মানে সেরকম অত লোকজন নেই, এরকম একটা দিনের এই কাহিনী। এই ঘটনাটা যদি আজ থেকে 15-20 বছর আগে ঘটে স্যার, তো তখন তো সিসিটিভির ব্যবহার বা কোনো কিছুই অত। আর দেখুন, রুমের মধ্যে তার সিসি ক্যামেরা নেই, যা থাকে করিডোরে থাকে বা মেইন এন্ট্রান্সে থাকে, কখনো তো মানে কাস্টমারের রুমের মধ্যে তো আর থাকে না। এবারে এই যে কাহিনীটা, এইবারে হচ্ছে পরের দিন হওয়ার পরে না লোকের টনক নড়েছে আদার স্টাফদের, যে ও কোথায় গেল। এবার হচ্ছে তারপর হচ্ছে এও আবার ছুটি নিয়ে দেশের বাড়ি চলে গেছে, মেয়েটি যথারীতি ওখান থেকে কেটে পড়েছে। এইবারে এই যে মানে তিনজনে যে তিন রকমের একটা মানে ঘটনা ঘটে যাওয়ার পরে এবার মানে দেখুন, কাহিনী বিশাল বড়। কারণ হচ্ছে একটা মানুষকে, প্রাপ্তবয়স্ক একটা লোককে ওই রকমভাবে নৃশংসভাবে কুচিয়ে তাকে ফ্রিজের মধ্যে ভরা, এটা কম বড় একটা কাজ নয়, বিশাল বড় কাহিনী। এইবারে এই যে জায়গা থেকে ছেলেটাকে ওরকম করলো, করার পরে এবারে যথারীতি হচ্ছে ওর খোঁজ করলো, ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফ্রিজে তার পরবর্তীকালে যখন রান্নার জন্য যখন ফ্রিজটা তো হোটেলে রোজই খোলা হয়, রোজই দেখা হয়, বড় বড় ডাব্বার মধ্যে ফ্রিজের মধ্যে সব প্যাক করা আছে। তারপরে যিনি কুক তিনি তো জানেন যে তার তো একটা হিসাবের রান্নার জিনিস তো থাকেই। সব কিছু করে আলটিমেটলি এরা হচ্ছে রিসার্চ করে ধরা পড়ে যে তার মানে এই কাহিনী থেকে এইটা হয়েছে। এবার ছেলেটার ব্যাপারে ওয়ারেন্ট বেরোয়, ছেলেটা কি করে, ছেলেটা এবং মেয়েটা পরামর্শ করে, মেয়েটা হচ্ছে মানে ভয়ের চোটে মেয়েটা সুইসাইড করে ফেলে। ছেলেটা এবার কি হলো, ছেলেটা ধরা পড়লো পুলিশের কাছে। এইবারে যথারীতি যে ব্যাপারটা ঘটলো সেই জন্য হচ্ছে হোটেলটাকে কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হলো। তার পরবর্তীকালে যেটা হলো যে ওই ঘরের মধ্যে যেই আসতেন তার এরকম প্রবলেমের জন্য ওরা ওই পার্টিকুলার ওই ঘরটাকেই বন্ধ করে দিল। এবং ওই যে বন্ধ করেছে তারপরে আমাদের উদ্দেশ্যে ওই ঘরটাকে পরিষ্কার করে ওই ঘরটাকে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন কত বড় ক্রিমিনাল মেন্টালিটি। যেটা একটা শহরে একটা ঘরকে ব্যান করে রাখা, সেই ঘরটাতে দুজন মহিলা, আমি যতই একজন তান্ত্রিক হই আমি তো একজন মহিলা, এবং হচ্ছে আমার সঙ্গে যিনি আছেন তিনিও একজন মহিলা। তো এই মানে এদের মেন্টালিটিটা কীরকম, মানে আমাকে প্রতিনিয়ত অগ্নি পরীক্ষা দিতে হবে ক্লায়েন্টের কাছে, অথচ যে মানুষটা প্রত্যেক মুহূর্তে রেস্কিউ করছেন, বাঁচাচ্ছেন, তাকে হচ্ছে প্রত্যেক জায়গা থেকে আবার অগ্নি পরীক্ষা, যদি আমি সার্ভাইভ করতে পারি তাহলে আমি বিশাল বড় তান্ত্রিক। আচ্ছা, যাই হোক, ওনারা একবারের জন্য ভাবলেন না যে ওনার রিসর্টের আমি কাজের জন্য এসছি, আমি যদি রাত্রিবেলাতে বিশ্রাম না করতে পারি পরের দিন ওনারই কাজের আমার কিন্তু ক্ষতি হবে।
তো যাই হোক, আমি এই জিনিসটাকে যতক্ষণ আমার একটাই টার্গেট ছিল যে মানুষ নিজে থেকে বোঝেনি, যার রুচিবোধ এরকম, তাকে আমি নিজে থেকে কিছু বলবো না। প্রবলেম, আমি তো মরে যাব না, আমার ঘুম হবে না, আমি কাজ করব, কারণ আমি আরেকজনের মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছি, সে আমাকে দেখভাল করছে, তো তাকে প্রোটেক্ট করাটা আমার কাজ। আর যার কাজে গেছি তার কাজটা করে দিয়ে আসা। সে যখন কাজের নামে আমার সঙ্গে যখন এই জায়গাটাই করলো, তো আমি তাকে বলবো না। কিন্তু লোকটা এবার টেনশন খেয়ে যাচ্ছে, যিনি আমাকে নিয়ে গেছেন। তিনি ভাবছেন যে ভদ্রমহিলা মানে 2 দিন কাটিয়ে 3 দিন 4 দিন, এবার তো কাজ শেষই হয়ে গেল, এবার তো চলেই যাবে। তো যখন চলে আসবো, যখন কাজকর্ম সব কমপ্লিট, তখন হচ্ছে আমরা একবারেই হোটেল থেকে সব গুছিয়ে নিয়ে বেরিয়ে লাস্ট একবার ওনার ওখানে ভিজিটে যাই। এবং আমি ডিসাইড করেই গেছিলাম যে ওনাকে এবারে বলা শুরু করলাম যে দেখুন, আপনার বাস্তুতে কোনো আমি এফেক্ট ফেলতে দিইনি, আমি ওই ঘরে থেকেই কাজ করলাম। তো যাই হোক, আপনাদের এখানে এসে আমার খুব ভালোই লাগলো, খুব ভালো ব্যবস্থাপনা। তো ভদ্রলোক পরবর্তীকালে মানে ওনার কি ফিল হয়েছে না হয়েছে, উনি নিজে মানে ওই হয় না, সে একটা আবেগ হয়ে গেল যে ওনার মধ্যে, যে উনি কাকে এখানে এইভাবে এনে রাখলেন এবং তিনি আবার ওনারই ভালোর জন্য এখানে এসে কাজকর্ম করে দিয়ে গেলেন। এবং আমার কি হয় না, বাস্তুর যখন কোনো কাজ করি তখন ওখান থেকে কিছু স্যাম্পল নিয়ে আসতে হয়, নিয়ে এসে আবার হচ্ছে মহাশ্মশানে কিছু ক্রিয়া করতে হয়, তাহলে হচ্ছে পুরোপুরিভাবে ওনার ওখানে প্রোটেকশনের জায়গাটা হয়ে গেল। যেহেতু হচ্ছে ত্রিপুরাতে প্রচুর স্পিরিটের কাহিনী আছে, এবং শুধুমাত্র এই হোটেলটা বলে নয়, ওখানে রাস্তায় রাস্তায় এরকমও প্রচুর মানুষ দেখেছেন ওই হোটেলের বাইরে যে গাড়ি দাঁড় করিয়ে রেখে পার্ক করে রেখে গেছে, গাড়ি অটোমেটিক্যালি পেছনে গড়াচ্ছে, না আছে কোনো ঢাল, না আছে কিছু, না কোনো মানুষ আছে ভেতরে, গাড়ি চলছে। এইরকম ধরনের অনেক কিছু ভৌতিক কাহিনী কিন্তু ওখানে রয়েছে। এবং আমি এর সঙ্গে হ্যাবিচুয়েট, কারণ আমি ওনার বাস্তু করার আগেও আমি ত্রিপুরাতে বাস্তু করতে গেছি। এবং তারা মানে কি হয় না, যার যেটা রুচি, আপনি কি ক্রিয়া মানে কি কর্ম করছেন তার থেকে তো বোঝা যায় যে আপনার রুচিবোধটা কি। তো এরকম রুচিবোধ, তো ভদ্রলোক সবটাই আমাকে বললেন যে আমি অ্যাকচুয়ালি ম্যাডাম বুঝতে পারিনি, ক্ষমা করে দেবেন যদি কিছু অন্যায় করে থাকি। অ্যাকচুয়ালি আপনাদেরকে নিয়ে আসা এবং আপনার যা নাম শুনেছি, অ্যাকচুয়ালি আমি ভাবতে পারিনি যে আপনি অ্যাকচুয়ালি মানে আপনি যে সত্যি সত্যিই যে এরকম কিছু, ভেবেছি যে ওই এক বাস্তু করাতে হয়, না করালে যদি লস হয় সেই জন্য করাতে নিয়েছিলাম, কিন্তু আমি এই ব্যাপারটাকে এতটাও ভাবিনি। অ্যাকচুয়ালি চারিদিকে যেভাবে ফেক, আমি আপনাকে ফেকই ভেবেছিলাম। তো আমি তখন একটা কথাই বললাম, যদি আপনি আমাকে ফেক ভাবেন তাহলে আপনি আমার জন্য কেন টাকা খরচা করলেন এই বাস্তু করানোর জন্য? তাহলে আপনি ভাবনার পরেও আপনি আবার এটা করলেন কেন? তার মানে আপনার মধ্যে ডুয়াল মেন্টালিটি প্লে করছে। একদিক দিয়ে ভাবছেন আপনার বাস্তু প্রোটেক্ট হচ্ছে, আর একদিক দিয়ে আবার আমাকেই বোকা ভাবছেন। তাহলে আপনি যাকে এত বোকা ভাবছেন, যাকে পাওয়ারলেস ভাবছেন, তাকে দিয়ে আবার আপনার বাস্তু কেন করালেন? তো যাই হোক, আপনার নিশ্চয়ই জাজমেন্ট শেষ হয়েছে, এবার নিশ্চয়ই আপনি হ্যাপি, আর আপনার হোটেল ভালোভাবে চলুক, এটাই আমি প্রার্থনা করব। তো ওখান থেকে চলে আসি, কথা না বাড়িয়ে। পরবর্তীকালে শুনি যে উনি মানে অনেক আর কি আমার চেম্বারে এসে, কলকাতায় এসেও দেখা করে গেছেন আমার সাথে। যাই হোক, যে আচরণটা করে ফেলেছেন, একবার করে তো ফেলেছেন। 5টা দিন কম কথা নয়। ওই 5টা দিন আপনার সাথে কি কি ঘটেছিল? আমি 5টা দিন হচ্ছে যা যা ডিস্টারবেন্স, সেটা হচ্ছে আমার ওই মেয়েটিকে করেছে। আর আমার সঙ্গে যে ডিস্টারবেন্স কি হয় আপনাকে আমি বলছি। যখনই এই ধরুন মেল স্পিরিটরা ফিমেলদের দ্বারা আকৃষ্ট হয়, আর হচ্ছে ফিমেলরা মেলদের দ্বারা আকৃষ্ট হয়। আচ্ছা। তো এবারে হচ্ছে 3 জনের, এবার এই যে ছেলেটি, একটা ছেলে তো হচ্ছে কারাবাসে জীবন কাটালো, তার পরবর্তীকালে তার কি হয়েছে জানি না, তবে সে বেঁচে আছে। এবং মেয়েটি আর ছেলেটি, এই যে ওদের যে মৃত্যু, এই যে মৃত্যুটা হলো, ওদের কিন্তু কোনো রকম কোনো পরিণতি হলো না, যেহেতু দুজনেরই অপঘাতে মৃত্যু। একজন হচ্ছে নিজে থেকে করলো, আর একজনকে করানো হলো। দুটো যে কেস, এই যে এদের এই স্পিরিটটা কিন্তু ওই ঘরের মধ্যেই বেসিক্যালি আছে, এবং ওই যে ঘরের মধ্যে থেকে এদের কোনো ক্রিয়া হয়নি, বা বলতে পারেন সঠিক কোনো তান্ত্রিকের পাল্লায় পড়েনি, সেই জন্য হচ্ছে ওই ঘরের মধ্যে থেকে গেছে এরা। এবং কি হয়, মানুষ যখন অপঘাতে মৃত্যু হয় না, আত্মারা তখন ঘুরতেই থাকে। এরা একটা শরীর চায়, কিন্তু শরীর পায় না, আর স্পিরিটদেরও থাকার একটা জায়গা চাই। এখন কি হচ্ছে না, চারিদিকে এত হোটেল, এত আলো,
স্পিরিটরা সবার আগে হচ্ছে আলোকে একদম পছন্দ করে না, থাকতে পারে না, এদের একটা জায়গা চাই, এবং যে জায়গাতে মারা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওইখানেই ঘুরতে থাকে, ওর বাইরে যেতে পারে না। এবার যেহেতু হচ্ছে আমরা দুজনেই মহিলা, তো সেই জন্য ওই ছেলে মানে মেল স্পিরিট আমাদেরকে ডিস্টার্ব করেছে। মেয়েটিকে তো করেছে, ওর নামে ডেকে ডেকে বারবার করে ওকে ঘুমোতে দেয়নি, এবং নানান রকমের অ্যাক্টিভিটিস, যেটা হচ্ছে টাচ করা, তারপরে হচ্ছে দরজা নক করা, বারবার করে গিয়ে দরজা খুলতে হচ্ছে। একেতেই তো আমরা নিজেরা হোটেলে ফিরছি, ধরে নিন সন্ধে 6টা 7টা বেজে যাচ্ছে, তখন থেকে নিয়ে পরের দিন সকাল 10টার মধ্যে যা যা অ্যাক্টিভিটি করতো, বিশেষ করে রাত্রি 12টা বাজার পর থেকে, খালি মনে হবে যে মানে বাইরে কেউ খুব ছটপট করে দরজার নক করছে, মানে যেটা কি হয় না তাড়াহুড়ো করে সেই দরজা নক করা, সে ধাপ ধাপ করে বাড়ি মারা, সেই জায়গাটা সেটা হচ্ছে গিয়ে দেখা গেছে। মানে আমি বুঝতে পারছি, কিন্তু কি হয় না, আমি একটা আলাদা সত্তা, আমার সাথে মেয়েটি গেছে ও একটা আলাদা সত্তা, এবং ও হচ্ছে অনেক ইনোসেন্ট, কারণ ও এই বিষয়গুলো নিয়ে বোঝে না। এবার ও বারবার করে যাচ্ছে আসছে, এবং কি হচ্ছে না, খাবার খেতে পারছে না, শরীরটা ভারী হয়ে যাচ্ছে, তারপরে জ্বর চলে এলো ওর। তারপরে আমার ক্ষেত্রে যেটা মানে আমার কি কি জিনিস ফেস করতে হচ্ছে, কারণ আমি তো ওদের এক্সিস্টেন্সটাকে ফিল করছি, আমি তো বুঝতে পারছি যে এই ঘরের মধ্যে রয়েছে। এবার এই ঘরের মধ্যে যখন রয়েছে তখন হচ্ছে এরা যাতে আমাকে এসে ডিস্টার্ব না করে, তার জন্য যে প্রোটেকশনের জায়গাটা কি হয় না, আমি অনেক কিছু জিনিস ক্যারি করি বা আমার শরীরেও থাকে, যে কারণে আমার সঙ্গে খুব একটা বদমাইশি এরা করতে পারে না। কিন্তু ও তো আর তান্ত্রিক নয়, ওর সঙ্গে এই জিনিসটা বারবার করে করলো। তারপরে যেটা করছে যে খেতে গিয়ে খাবারের মধ্যে থেকে পোড়া গন্ধ বেরোচ্ছে সাডেনলি। তারপরে হচ্ছে একবার খাবার দিয়ে গেল, তারপর আপনাকে আরেকটা কথা তো বলা হয়নি, একটা মানে ওয়েটার খাবার দিতে এসছে, দরজাটা খোলাই ছিল। এইবারে সে হচ্ছে যখন খাবার দিতে এসে দরজা নক করেছে, তখন হচ্ছে ভেতর থেকে মেয়েটি বলেছে যে চলে আসুন ভেতরে, দরজা খোলা আছে। সে কি করছে, সে আর ঘরের ভেতরে ঢুকছে না, সেই ওয়েটার, ওই হোটেলেরই ওয়েটার, আচ্ছা, সে ঢুকছে না, সে সমানে দরজা দিয়ে এরকম করে উকি দিচ্ছে, সে মানে একটা মানুষের ভয় হয় না, সে একটা পা এগোচ্ছে আবার পিছিয়ে নিচ্ছে, মানে পুরো বিড়ালের মতন অ্যাক্টিভিটি, ঠিক আছে। এবার সে বুঝতে পারছে, মানে আমরা দেখে বুঝতে পারছি, মেয়েটি বলছে ম্যাম দেখেছেন আমাদেরকে একটা ভুতুরে ঘরে রেখে দিয়ে নিজেরাই ঢুকতে ভয় পাচ্ছে, আমরা চুপচাপ বসো না, ঠিক খাবারটা দিতে আসবে, কতক্ষণ খাবার ধরে রাখবে। তারপরে এবার যখনই দিতে আসছে, এইবার হচ্ছে খাবারটা ওই সেন্টার টেবিলটার ওপর রেখেছে কি রাখেনি, রেখে এক লাফে মেইন দরজাতে বেরিয়ে গেল। মানে ওই ঘরের মধ্যে ঢুকতে এত আতঙ্ক, কারণ ওরা হচ্ছে পুরনো স্টাফ, ওরা এইগুলোর সঙ্গে ফেস করে নিয়েছে, এবং ওরা জানে এত বছর পর ঘরটা খুলেছে, এইবার যে কি কি তাণ্ডব হবে না হবে। তারপরে হচ্ছে জামা কাপড় পুরো ছড়িয়ে রেখে দিত, আমরা যখন ফিরতাম তখন জামা কাপড় পুরো ছড়ানো, তারপরে হচ্ছে ঘরের মধ্যে জল ঢেলে রাখা, এগুলো কিন্তু কোনোটাই স্টাফদের কাজ নয়, এগুলো সবই হচ্ছে ওদের কাজ। এবং হচ্ছে আমরা যে চলে যাচ্ছি না, চলে যাওয়ার পরে আমরা থাকতে থাকতে সবসময় রুমটা সার্ভিস করতে আসতো, এবং ওদের কি আতঙ্ক, ওদেরকে যদি দেখা হয় একসঙ্গে কোনো ঘরে 3-4 জন লোক মিলে কখনো রুম সার্ভিস করতে আসে তো একজন মেল পার্সন বা একজন ফিমেল আসে, ধীরে সুস্থে একটা কাজ করবে, তো সে কাজটা যে করছে মানে কতটা তাড়াতাড়ি করেই বেরিয়ে যাবে, দৌড় দেবে, মানে ওরা ঘরের মধ্যে ঢুকে ওরা থাকতে পারে না, ওদের ভয় লাগে। আর বাইরে যে ভদ্রলোক বসে আছেন, তা মানে যিনি আর কি আমাদের সিকিউরিটি, তিনি হচ্ছেন একদম আমাদের ঘরের বাইরে, এবং উনি সারাক্ষণই এমন হয়েছে একদিন দরজা খোলার সময় লোকটা পারলে আমাদের গায়ের ওপর পড়ে যায়, মানে দরজাতে কান লাগিয়ে রয়েছে যে যদি এদের কোনো কিছু আওয়াজ শুনতে পায়, চিৎকার চেঁচামেচি, তাহলে এরা দরজা ভেঙে ঢুকবে বা কিছু একটা করবে। এই রকম কাহিনীর মধ্যে দিয়ে মানুষ এইরকমও হয়। এবং আমি সবসময় সবাইকে বলবো, যে কোনো হোটেলে যখনই যাবেন তখন হচ্ছে যদি সেখানে গিয়ে শরীর খারাপ লাগে বা আননেসেসারি যারা গেছেন তাদের মধ্যে যদি অশান্তি হয়, দেখা যাচ্ছে কাপল গেছে বা হয়তো ফ্যামিলি বাবা মায়ের সাথে কেউ গেছে, যাই হোক না কেন, যার সাথেই যে যাক, যদি দেখা গেল যাওয়ার পর থেকে খিটখিট শুরু হয়ে গেল, যাওয়ার পর থেকে নানান রকম যে কাহিনী হওয়ার নয় সেরকম কিছু ঘটছে, তাহলে বলবো যে সাবধান হয়ে যান, হয় ওই হোটেলকে বাদ দিন, নাহলে রুমটাকে চেঞ্জ করে নিন। নিশ্চয়ই ওখানে কিছু আছে যেটা হচ্ছে আপনাদের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। মানুষের সঙ্গে, যেটা আগেও বললাম, অশরীরীর সাথে শরীরের কোনো দিনই অ্যাডজাস্টমেন্ট হয় না। তো
তো সাধারণ মানুষের ক্ষেত্রে এইভাবে অনেক সময় হয় যে সঙ্গে করে স্পিরিট চলেও আসে বাড়িতে, তারপর থেকে তাকে তাড়ানোটা আরও টাফ হয়ে যায়, মানে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় সেখানে। অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাওয়ার থেকেও বড় কথা, দেখুন আপনি তো বুঝতে পারছেন না আপনার সঙ্গে যে স্পিরিট আছে, কিন্তু আপনার বাড়ির মানুষজন আপনার একটা মানে আজব বিহেভিয়ার দেখে মানুষজন বুঝতে পারবে যে এর সঙ্গে কিছু তো একটা হচ্ছে, এরকম করছে কেন, খিটখিটে বাড়িতে অশান্তি বেঁধে যাবে, কারণ আপনার আচরণটা স্বাভাবিক নেই, আপনি তো আর বুঝতে পারছেন না, কারণ আপনার শরীরে অলরেডি বাস, যদি আপনার শরীরের মধ্যে একবার বাস করতে শুরু করলো তাকে তাড়ানোটা অনেক টাফ একটা কাজ, এবং একজন খুব ভালো তান্ত্রিক ছাড়া এটা পারবে না করতে। তারই কি হচ্ছে না, সবাই তো ভূতকে খালি তাড়াতে চায়, স্পিরিটকে সবাই তাড়াতে চায়। আচ্ছা, এটা তাড়ানোর পরে কেউ কি কখনো ভেবে দেখেছে এটা যাবেটা কোথায়? হ্যাঁ, রাইট। কারোর শরীরে ঢুকছে, তাকে সেখান থেকে তাড়ানো হচ্ছে, বাড়িতে ঢুকছে তাড়ানো হচ্ছে, তারপরে হচ্ছে এমনকি বাড়ি বন্ধন করে বা হচ্ছে ফ্ল্যাট বন্ধন করে তাদের যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তাহলে এরা যাবে কোথায়? এবার এটা কি হয়, এটাই একটা বিগ কোয়েশ্চেন যে স্পিরিট যাবে কোথায়, স্পিরিট যাবে কোথায়? স্পিরিট হচ্ছে তখন খুঁজতে থাকে কে নরম সরম আছে, কার সঙ্গে ভর করে জীবনটাকে কাটানো যায়, কারণ প্রত্যেকের একটা কমফোর্ট জোন চায়। সব প্রেতাত্মাই তো আর শরীর চাইছে না, শরীর চাইছে না, কিন্তু হচ্ছে আপনার সঙ্গে থেকে আপনার সঙ্গে যা যা অ্যাক্টিভিটি করবে সেগুলো তো আপনি বুঝতে পারবেন না। যেমন ধরুন সাপোজ দেখবেন যে অনেক সময়তে এরকম হয়, আমি এরকম ক্লায়েন্টেরও কাজ করেছি, যে বাড়িতে মানে রান্নাবান্না করে রাখা হয়েছে, তার মধ্যে থেকে 3-4 পিস মাছ কমে গেছে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে সব থেকে প্রিসিয়াস জিনিস ল্যাপটপ বা হচ্ছে ফোন, এইগুলোকে মানে মেঝেতে ফেলে, হ্যাঁ মেঝেতে ফেলে মানে ভেঙে গেছে, ব্যাটারি একদিকে ফোন আরেকদিকে, এই যে জিনিসগুলো হয়ে যাওয়া, এই জিনিসগুলো তো মানুষজন ভাববে যে তার বাড়ির লোকই করেছে, বাড়ির লোকের সঙ্গে তখন ঝগড়া অশান্তি স্টার্ট হয়ে যাবে। এরা তো সবসময় চায় একটা অশান্তির পরিবেশ, একটা মানে নিজেরা যেহেতু দেখুন প্রেতাত্মা বা স্পিরিট কারা হয়, যাদের আত্মার শান্তি পায়নি, যাদের কখনোই কোনোভাবে যাদেরকে কেউ কখনো বোঝেনি, তাদের জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া ছিল, যে চাওয়া পাওয়াগুলো পূর্ণ হয়নি, সেই জন্য আপনার সাথে এসে যদি জোটে আপনাকেও সেই জায়গাটা করার চেষ্টা করবে। আমাদের যা কথা হলো এতক্ষণে, আপনার যা ঘটনা আমি শুনলাম, সত্যি কথা বলতে গেলে আমরা তো অনেক জায়গা ঘুরতে যাই, বহু মানুষ আছে যারা ঘুরতে যায়, তারা তো বুঝতেও পারবে না যে কোথায় কি রয়েছে, কীরকম এনার্জি সেই জায়গাটা বহন করছে। তো আমার একটা কথা শুনে মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো। আপনি বললেন যে স্পিরিট বা প্রেতাত্মা যাবে কোথায়, এই কথার আঙ্গিকেই আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে স্পিরিট বা প্রেতাত্মা আমাদের পৃথিবীতে কি সর্বত্রই বিরাজমান? মানে এরা কি সব জায়গায় থাকতে পারে? সব জায়গাতেই থাকতে পারে, এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে এইখানে নেই, বা এখানে মন্দির আছে পুজো পার্বণ হচ্ছে এখানে নেই। কিছু মানুষের ধারণা থাকে যে রোজ পুজো হচ্ছে, রোজ এখানে গঙ্গা জল ছেটানো হয়, অতএব এখানে ভূত প্রেত নেই। আপনি হয়তো যে মুহূর্তে গঙ্গা জল ছেটালেন সেই মুহূর্তেই নেই, পর মুহূর্ত থেকে আবার চলে আসবে। এদেরকে আপনি ওইভাবে সরাতে পারবেন না, এদেরকে বিনাশ করা যায় একমাত্র হচ্ছে এদের যদি ঠিকঠাকভাবে আত্মার অন্ত্যেষ্টিক্রিয়া, মানে যদি অন্ত্যেষ্টিক্রিয়া ঠিকঠাকভাবে হয় তবেই হচ্ছে এরা একটা শরীর পাবে, আপনাকে শান্তি দেবে। আদারওয়াইজ এরা, এবার কি হয়, সাধারণ মানুষ কেনই বা এসব করে খরচা করতে যাবে, সবার এটাই হয় যে আমি কেন করতে যাব, কে কি বৃত্তান্ত, এই জায়গাগুলোতেই এবারে এরাও তো একটা কোথাও গিয়ে অসহায়। আপনি যদি স্পিরিটের কথা ভাবেন, ওরা ওদের জায়গা থেকে অসহায়, সাধারণ মানুষের জায়গা থেকে অসহায়। তারা গেছে ঘুরতে গিয়ে পড়েছে একটা বিপদে। এবারে অনেকেই দেখবেন যে ঘুরতে যাওয়ার সময় খুব হাসি খুশি গেল, ফেরার সময় প্রচুর ঝগড়া করতে করতে ফিরছে। হ্যাঁ, এটা হয়। আবার অনেকের তো এরকম আছে, আমার এই রিসেন্টলি গত সপ্তাহে একটা চেম্বারে একটা কেস এসছে, যেটা হচ্ছে একটা মানে স্বামী স্ত্রী দুজনে মিলে গেছিল ঘুরতে কোনো একটা পাহাড়ি জায়গাতে, ফেরার পরে তাদের হচ্ছে ডিভোর্স অব যাদের ওখানেই কথাবার্তা হয়ে গেছে, তারপরে হচ্ছে ওকে সমনও পাঠিয়ে দিয়েছে। মানে এই ঘটনাটা ঘটলো পুরো 1 সপ্তাহের মধ্যে তাদের, অথচ তারা 1 বছর আগে বিয়ে করেছে, তাদের মানে সম্পর্কটা খুবই একটা ভালো জায়গাতে ছিল। এবার সেই জায়গা থেকে এত ফাস্ট সব কিছু হয়ে গেল, তাদের বাড়ির লোক বলছে এটা কি হলো ম্যাডাম, মানে ওরা তো ঘুরতে গেল,
তো এবারে দেখুন, এই মানুষ তো ভাবছে যে শুধু একটা সমন যাচ্ছে বা শুধু একটা ডিভোর্সের কেস হচ্ছে, সেটা নয় বিষয়টা। এবার আপনি বলুন যে কত দূর অবধি আমাকে তলিয়ে এবার ভাবতে হবে যে বিষয়টা এবারে হচ্ছে ওদের দুজন স্বামী স্ত্রীর মধ্যে নেই, বিষয়টা চলে গেছে এবার স্পিরিট অবধি। কারণ হচ্ছে এই রকম ধরনের, আমি দর্শক বন্ধুদেরও বলছি যারা গল্পওয়ালা চ্যানেলে আমার সঙ্গে অরিত্রবাবুর এই কথা শুনছেন, কনভারসেশন শুনছেন, তাদেরকে বলবো যে যারা যখনই বাইরে যাবেন না কেন, যদি কোনো জায়গাতে গিয়ে এইরকম কিছু ফিল হয় যে স্বামী স্ত্রী দুজনের মধ্যে প্রচুর ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, ওখান থেকে বেরিয়ে আসুন। বা আমি একটা ইনস্ট্যান্ট টোটকা বলে দেবো, যেটা করলে অবশ্যই সুবিধা হবে। সেটা হচ্ছে যখন কোথাও বেড়াতে যাচ্ছেন তখন হচ্ছে সঙ্গে একটা জিনিসকে রাখতে পারেন যেটা খুব ঝামেলার হবে না, সেটা হচ্ছে একটা পাতিলেবু। একটা সবুজ রঙের ফ্রেশ একটা পাতিলেবু, যদি 2 জন যান 4 জন যান, যে কজনই যাচ্ছেন সঙ্গে করে নিয়ে যান। এবং এইটাকে আপনি আপনার পকেটে রাখুন, মহিলা হলে সাইড ব্যাগে রাখুন, যার যেখানে রাখতে সুবিধে এইভাবে রাখুন। এটাতে কি হবে না, যদি আপনাদের এইরকম কোনো জায়গায় গেছেন, আপনি তো জানেন না কোথায় স্পিরিট আছে, তাহলে আপনি কি হবে যে ওটা যদি সঙ্গে থাকে, বা ধরুন আপনার ফিল হচ্ছে যে শরীরটা কেমন ভারী ভারী লাগছে, বা মনে হচ্ছে না জ্বর আসবে হঠাৎ করে, যেগুলো ধরুন কারণবিহীন, আপনি বৃষ্টিতে ভিজেছেন জ্বর হবে, প্রচুর ঘেমেছেন ঘাম বসে জ্বর হবে, সেটা আলাদা ঘটনা, সেটা একটা অ্যাডাল্ট মানুষ বুঝতেই পারেন। কিন্তু আপনার কোনো মানে কোনো ঘটনাই নেই, হঠাৎ করে এরকম কিছু হলো, যখনই এরকম ফিল করবেন সঙ্গে সঙ্গে লেবুটাকে নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ মাথা থেকে পা পর্যন্ত ঘোরাবেন এবং 4টে টুকরো করবেন একটা চাকু দিয়ে। 4টে টুকরো করার পরে 4টে মাথায় 4টে টুকরো করে, 4টে মোড়ের মাথায় 4টে টুকরোকে ফেলে দেবেন। আচ্ছা, আপনি এতে ইনস্ট্যান্ট একটা মানুষের একটা যে ওই যে একটা শরীরটা ধরে নিয়েছে, মানে ভারী লাগছে বা শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, শরীর চলছে না, অনেক সময় হয় যে পা ভারী হয়ে যায়, হয়তো বা এমন কিছু জিনিসকে মারিয়ে ফেলেছেন যেটা ফেললে মানে ফেলার কারণে আপনার ওটা হচ্ছে, এগুলো সঙ্গে সঙ্গে টুকটাক জিনিসগুলো থেকে আপনি রিলিজ পেয়ে যাবেন। আপনি একটা কথা বললেন যে লেবুটাকে নিয়ে নিজের মাথা থেকে নিজের পা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে, এটা কি সে নিজেই করবে না যে থাকবে? নিজে করবে। যদি অ্যাডাল্ট হয় তাহলে নিজেরটা নিজে করবে, যদি সঙ্গে 1-2 বছরের বাচ্চা যায়, যারা পারবে না তাদেরকে তখন তাদের বাবা মা বা বাড়ির যারা বড় আছেন তারা করে দেবেন। নিজেরটাই নিজের করতে হবে। এবং এটাতে কী হবে, টুকটাক ছোট ছোট যে ব্যাপারগুলো, যে সঙ্গে সঙ্গে যে শরীর ভারী, এটা আরেকটা হচ্ছে খুব কাজের জিনিস, সেটা হচ্ছে সি সল্ট। হ্যাঁ, সি সল্ট, এটাও যদি কিছুটা নিয়ে যেতে পারেন একটা সিল প্যাকে করে, তাহলে কি হবে, যখনই দেখবেন যে এই রকম ধরনের সিচুয়েশন হচ্ছে, আর সঙ্গে যদি বাচ্চা থাকে, বাচ্চাদেরকে আগে করে অ্যাটাকটা, ঠিক আছে, নিউলি ম্যারিড কাপলদের করে। কথায় আছে না যে মানে নতুন বিবাহিত কাপলদের গায়ে একটা সুন্দর গন্ধ, মানে বিয়ের যে গন্ধ, এই গন্ধে কিন্তু খুব অ্যাট্রাক্ট হয় ভূত, পিচার, স্পিরিট, এরা কিন্তু অ্যাট্রাক্ট হয়। আমি এই পয়েন্টে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার ব্যক্তিগত পার্সপেক্টিভ থেকে। হ্যাঁ, আগামী 2 থেকে 3 দিন পর আমি যাচ্ছি কার্শিয়াংয়ে। তো কার্শিয়াংয়ে যেহেতু আমি যাচ্ছি, সেখানে ডাউহিলেও আমায় যেতেই হবে। আর বিগত 1 মাস আগেই আমি একটা মানে আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, আমার কোর্ট ম্যারেজ হয়ে গেছে। তো আপনি যে কথাটা বললেন কোর্ট ম্যারেজের ক্ষেত্রে, তো সেটা প্রযোজ্য নয় আশা করছি। অ্যাকচুয়ালি সোশ্যাল ম্যারেজের ক্ষেত্রেই হয়। তবে এবারে দেখুন, এবারে হচ্ছে বিষয়টা আবার একটু যদি আমরা গভীরে ঢুকি, বিয়ে তো বিয়েই হয় অনেকের ক্ষেত্রে। আজকের দিনে দেখা যায় যে পারিবারিক কারণেই হোক বা নানান কারণে হয়তো বা সোশ্যাল ম্যারেজ অনেকের ক্ষেত্রেই করা সম্ভব হয় না, বা প্রচুর বাজেট ইস্যু হোক, যাই হোক, অনেকে আছে যে সোশ্যাল ম্যারেজটা হয়তো করবেনই না, একবারই শুধু রেজিস্ট্রি ম্যারেজ করেছেন। এবারে কিছু ক্ষেত্রে হয় না যে যদি খুব সুইট কাপল হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই আপনার অ্যাট্রাকশানটা ভীষণ পরিমাণে খুব সুন্দর লাগছে যাদেরকে, তাদের ওপরেই অ্যাট্রাক্ট হয়। এবং এই যে শুধুমাত্র ওটাতে মানুষ অ্যাট্রাক্ট হচ্ছে তা নয়, সেই সঙ্গে সঙ্গে স্পিরিটটাও অ্যাট্রাক্ট হয়। তো এবার বলবো, আপনি যখন যাচ্ছেন কিছুটা সি সল্ট আর হচ্ছে দুজনে দুটো পাতি লেবু, ফ্রেশ লেবু নিয়ে যাবেন সাথে করে। সি সল্টের কী কাজ হবে, সি সল্টটা হচ্ছে যখন দেখছেন যে এরকম আননেসেসারি কিছু একটা ফিলিংস হচ্ছে বা ঝগড়াঝাটি বেঁধে গেছে, মনে হচ্ছে এবার হচ্ছে কিছু একটা হবে, বা ঝগড়া নয়, শরীরটাই খারাপ করছে, যাই হোক না কেন, ওই ক্ষেত্রে শুধু মাথার ওপরে অ্যান্টি ক্লকওয়াইজ, শুধু মাথার ওপরে এরকমভাবে 1 মুঠো নুন নেবেন, নিয়ে মাথার ওপরে ঘুরিয়ে নেবেন, ঠিক আছে, হ্যাঁ, ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পরে 7 বার ঘুরিয়ে নেওয়ার পরে টয়লেটে গিয়ে ফ্লাশ করে দেবেন।
অনেক বড় বড় বিপদ থেকে এই কাজটা করে বেরিয়ে যেতে পারবেন। এবার ভগবান না করুন আপনাদের সাথে এরকম হোক, কিন্তু পাহাড়ি এলাকাতে সবসময়তেই যেহেতু মানে স্পিরিটের আনাগোনাটা বেশি হয়, কারণ ওখানে জনবসতিটা অনেক কম, ওখানে মানুষজন অনেক দেখবেন যে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েন, ওখানে সব 8টা-9টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যায় এবং অন্ধকার জায়গাটাও বেশি থাকে, ওই সমস্ত জায়গাতে একটু জঙ্গলের মাত্রাও বেশি থাকে এবং মানে পাহাড়ি খাদ যেগুলো, অনেকে আছে দেখবেন এরকম কাহিনী আপনি শুনেছেন কিনা জানি না, যে খাদে পড়ে যাওয়ার মানে কারণটা মানে যারা বেঁচে ফিরেছেন, মানে যারা আর কি পড়তে গিয়েও মাঝপথে আর কি কোনোভাবে বেঁচে ফিরেছেন, কিছুর সঙ্গে আটকে গিয়ে ফিরে গেছেন, এইরকম মানুষদের কাহিনী যেটা শোনা যায়, তারা কিন্তু এরকম অনেক সময়ই বলেন যে আমাদের খাদে পড়ার কোনো কারণ ছিল না, যেন মনে হলো যেন কিভাবে যেন ব্রেক ফেল করে গেল, কিভাবে যেন একটা কিছু হয়ে গেল। এটা কিন্তু সবসময়ই হয় পাহাড়ি এলাকায়, যদি ধরুন দুজন ঘুরতে গেছেন, শুধু দুজন, এবং যে জায়গাটাতে সেরকম একটা পপুলার নয়, দেখবেন আজকাল অফবিট জায়গার খুব মানুষজন পছন্দ করছেন, কারণ ওখানে হচ্ছে নির্জনতা। অফবিট জায়গা আমাদের ঘুরতে যতটা ভালো লাগে ততটাই কিন্তু ডেঞ্জারাস। তো আমি আতঙ্ক ছড়াচ্ছি না, আমি মানুষকে কেয়ারফুল করার চেষ্টা করছি, কারণ প্রচুর মানুষকে দেখেছি যে এই সমস্ত অফবিট জায়গায় বেড়াতে গিয়ে নিজেদের বিপদ আরও কয়েক গুণ বাড়িয়ে নিয়ে চলে আসেন। কারণ হচ্ছে অফবিট জায়গাগুলোতে তো আরও জনবসতি কম, এবং সেখানে যেহেতু খুব নিঝুম নিঝুম একটা ব্যাপার, এইগুলো স্পিরিটদের জন্য খুব আনন্দের একটা জায়গা। আচ্ছা, আর তারা যে সবসময় সাইকোলজিক্যালি হার্ম করবে এরকম কোনো ব্যাপার না, শারীরিকভাবেও করে। ধরুন অনেকেই আছেন যে নিজেরাই হয়তো গাড়ি নিয়ে গেছেন, সেটা আমাদের কলকাতা থেকেই হোক বা যে স্থান থেকেই হোক, গাড়ি নিয়েই পাহাড়ে গেছেন বেড়াতে, নিজেরাই দুজন কাপলই হয়তো বা ওই গাড়িতে আছেন এবং দুজনেই ঘুরছেন ওই গাড়ি নিয়ে। এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় হয়। সেই জন্য সবসময় আমি মানে অনেককে বলি, যারা আমার কাছে জিজ্ঞেস করে যান যে ওই এলাকার ড্রাইভার নিলে ভালো হয় এবং হচ্ছে ওই এলাকার গাড়ি হলেই বেটার হয়। কারণ হচ্ছে যখনই আপনি আলাদা ভাইব্রেশনের আরেকটা, একেতে তো আপনি পাহাড়ের মানুষ নন, যাচ্ছেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, মানে আলাদা যখনই ভাইব্রেশন হলো, যখনই হচ্ছে আলাদা সব কিছু, তখন আপনার উপরে অ্যাটাক হওয়ার জায়গাটা আর নিউলি ম্যারিড কাপলদের তো একদমই করা উচিত নয়। আপনারা নিশ্চয়ই সোশ্যাল ম্যারেজ তো করবেন নাকি? না, করবো। আচ্ছা, তো গায়ে হলুদ হওয়ার পরেও ওই দিন কিন্তু বেরোতে নেই, ঠিক আছে? তারপরে হচ্ছে বিয়ের 1 মাস পর্যন্ত এখন তো মানুষ ছুটি পায় না, মানে বিয়ের পরের দিন থেকে অফিস জয়েন করতে হয় বা নানান রকমের প্রোটোকল থাকে, তো সেটা করা সম্ভব নয়, কিন্তু কিছু কিছু প্রিকশন যদি নিয়ে নেওয়া যায়, কারণ বিয়ের পরে ওই 1 মাস হচ্ছে অ্যাট্রাকশনের বিরাট একটা জায়গা থাকে। আচ্ছা, তো এইগুলো মানুষ, আর কি বলুন তো, অনেকে আছেন যে বোঝেন না, প্রচুর মানুষ আছেন বোঝেন না, প্রচুর মানুষ আছেন চট করে বুঝে যান, মানে এখানে একটা কিছু একটা হতে চলেছে, যারা খুব সেন্সিবল তারা খুব ফাস্ট বোঝেন, আর বাচ্চারা তো খুব তাড়াতাড়ি বুঝে যায়, বাড়িতে যদি কোনো পোষ্য থাকে তারা তাড়াতাড়ি বুঝে যাবে। কিন্তু আবার অনেক মানুষ আছেন যে এই যে এত কিছু হচ্ছে, কি জানি কেন হচ্ছে, মানে তাদের কাছে তারা ডিনায়ালেই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর পরে ঠিক হয়ে যাবে, তারা আবার নিজেরা আশাবাদীও যে ঠিক হয়ে যাবে নিজে থেকে, কিন্তু কিছুই নিজে থেকে ঠিক হয় না। স্পিরিটরা সবসময়ই চায় যে এরকম একটা শান্ত শিষ্ট জায়গা, যেখানে হচ্ছে নিজেরা নিজেদের মতন করে থাকতে পারবেন। সেই জন্য সবাইকেই বলি যে সন্ধেবেলার পরে অন্তত পক্ষে মেইন ডোরে একটা লাইট লাগানো উচিত, এবং ঘরের মধ্যে বিকেল 5:30 থেকে 7:30 পর্যন্ত লাইট জ্বালানো অবশ্যই দরকার। বিকেল 5:30 থেকে 7:30 পর্যন্ত? হ্যাঁ, অ্যাটলিস্ট এই 2 ঘন্টা, মানে এই সময়টা হচ্ছে মা লক্ষ্মীর আগমনের টাইম। এই টাইমে যদি আপনার ঘরের সামনেটা অন্ধকার থাকে, আপনি ঘরের ভেতরে, অনেকেই দেখবেন একটা 0 পাওয়ারের একটা ডিম লাইট জ্বালিয়ে নিয়ে টিভি দেখছে চুপচাপ বসে, এই সমস্ত জায়গা কিন্তু ভীষণ পছন্দের ওদের, এবং দরজার সামনে লাইট টাইট জ্বালায়নি কি হবে, একা মানুষ, বিশেষ করে দেখবেন যারা বাড়িতে হয়তো বৃদ্ধা থাকেন, তারা এরকম জিনিসটা করেন। তো এই জিনিসগুলো কিন্তু এদের খুব পছন্দের হয়ে যায়, মানে যখনই আপনার মানে সন্ধে নামলো, মানে সূর্য ডোবার পর থেকে আপনাকে সবসময় করা উচিত 5:30 থেকে 7:30 ঘরে লক্ষ্মী আগমনের টাইম, এই টাইমে লাইট জ্বালানো উচিত, এবং অ্যাটলিস্ট ঘরের করিডোরের মধ্যে লাইটটা জ্বালানো উচিত। আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন তো লাইট জ্বালাবেন না, সেটা আলাদা ঘটনা, কিন্তু অন্ততপক্ষে ঘরের করিডোরে
বা ধরুন যদি ফ্ল্যাটে থাকছেন, অ্যাটলিস্ট ড্রয়িং রুমে একটা লাইট জ্বালিয়ে রাখুন, মানে যাতে আর কি আপনার মেইন ডোর আর হচ্ছে ড্রয়িং রুম, যেহেতু হচ্ছে মেইন ডোর থেকে ঢুকে মানুষ ড্রয়িং রুমেই ঢোকে, তো সেই জন্য ওইখানেও যদি লাইটটা থাকে আর বাকি ঘরগুলোতে যদি আলো কমও থাকে তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু অ্যাটলিস্ট ওই জায়গাটায় জ্বালিয়ে রাখতে হবে। আমরা পাহাড়ি অঞ্চল নিয়ে কথা বলছিলাম, এক্ষেত্রে আমি একটা জিনিস জানতে চাই যে আমরা শুনেও থাকি বেসিক্যালি আপনি অফবিট প্লেসের কথাও বললেন, এই অফবিট প্লেস বা পাহাড়ি অঞ্চলগুলোর হোটেলগুলো কি একটু বেশি ভয়ানক হয় বা এর পেছনে কি কোনো ইতিহাস লুকিয়ে থাকে? একদমই তাই। আমি যতগুলো পাহাড়ি জায়গায় গেছি, দেখুন আমরা তো দেশের বাইরে এবং হচ্ছে পাহাড়ি জায়গাতে প্রচুর বাস্তু করতে যাই, কারণ হচ্ছে রিসর্ট তৈরির জন্য। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, পাহাড়ে শুনে থাকবেন যে ল্যান্ডস্লাইড হয়, তারপরে হচ্ছে আপনার দেখবেন যে হঠাৎ করে ওইখানে হচ্ছে খাদে পড়ে যাওয়ার কাহিনী অনেক কিছু থাকে। এই যে জায়গাগুলো, সেই জন্য ওখানে অপঘাতে মৃত্যুর একটা সংখ্যা কিন্তু অনেক বেশি। কি হয় না, একটা মানুষ বেঁচে থাকলে পূর্ণ বয়স অবধি যদি একটা মানুষ বাঁচে, তাহলে তার যা অ্যাক্টিভিটি, একটা মানুষ যদি মাঝপথে মারা যায় তার তো অ্যাক্টিভিটিটা নষ্ট হলো, তাকে তো মানে তার যে ইচ্ছা, তার যে অনেক কিছু আকাঙ্ক্ষা ছিল সেগুলো তো কিছুই পূর্ণ হলো না, তার মানে ওই অসমাপ্ত রয়ে গেল। সেই সাথে সাথে কি হচ্ছে, ওই সমস্ত জায়গাতে ক্রাইমটাও বেশি হয়। দেখবেন কিছু একটা কেউ ক্রাইম কিছু করলো, পড়ে নিয়ে ওই খাদের মধ্যে ফেলে দেওয়া, যাদের প্রমাণ লোপাট করার জন্য নানান রকম যা হয়, ওই হচ্ছে পাহাড়ি এলাকাতেই গিয়ে কিন্তু মানুষজন এই সমস্ত কারবারগুলো করে থাকেন। তারপরে ধরুন কোনো অবৈধ সন্তান, তাকে হচ্ছে ওইখানে গিয়ে ফেলে দিয়ে আসা হলো, যা হচ্ছে ওইখানে। এবার এই যে জায়গাটা কি হচ্ছে না, তখন ওই খাদটা কিন্তু পুরোপুরিভাবে ওদের একটা দখলের জায়গা হয়ে যাচ্ছে। আপনি কোনো কিছুরই কোনো প্রতিকার করছেন না, যাচ্ছেন ফেলে দিচ্ছেন, যাচ্ছেন করছেন। তো এবার কি হচ্ছে, প্রত্যেকেরই যে একটা অসমাপ্ত লাইফ, তারা তো ওইখানে তো আপনাকে টানবে, ওরা তো চাইবে যে আমরা সংখ্যায় বেড়ে যাই। এদের কি ইন্টেনশন থাকে, এদের একটাই ইন্টেনশন, আমরা সংখ্যায় বেড়ে যাই, সংখ্যায় বেড়ে গিয়ে মানুষকে ভয় দেখাবো, যাতে মানুষজন যত মরে যাবে, এলাকা যত ফাঁকা ফাঁকা হয়ে যাবে, আমরা তত ভালো রাজ করতে পারবো। এদের তো একটাই ইন্টেনশন, এদের তো আর কোনো চাওয়া পাওয়া নেই। তো সেই জন্য পাহাড়ি এলাকাতে আপনার এই ধরনের স্পিরিটের প্রবলেম, এবং সেই জন্য ওইখানে যেহেতু এদের সংখ্যাটা বেশি, সেই কারণে হচ্ছে হোটেলগুলোর মধ্যেও হওয়ার সম্ভাবনা বেশি। আবার অনেক সময় তো এরকম হোটেলও থাকে, দেখুন কি হয় না, হোটেলে যখনই কোনো একটা এরকম আনন্যাচারাল ডেথের কাহিনী থাকে, সবাই লুকোতে চায়। কারণ হচ্ছে আপনি যদি শোনেন অমুক হোটেলে সুইসাইডের কেস আছে, আপনি নিজেই যাবেন না। হোটেলগুলোতে সবসময় রাতারাতি ধামাচাপা দিয়ে দেওয়া হয় সমস্ত কিছুকে। এবার কি হচ্ছে, উনি তো ধামাচাপা দিয়ে দিলেন, কিন্তু স্পিরিটকে ধামাচাপা আপনি কোনোভাবেই দিতে পারবেন না, সেটার সঙ্গে আপনাকে মোকাবেলা করতেই হবে। তো এবার এই যে এই জায়গাটা না করলে বিধ্বংসী একটা রূপ নিয়ে নিচ্ছে। সাধারণ মানুষজন যখন যাচ্ছে ইনোসেন্টভাবে, তাদের মধ্যে নানান রকমভাবে শারীরিক, অনেকে তো আছে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে চলে আসে, নানান রকমের কাহিনী দেখবেন। ঘুরতে যাওয়াটা মানুষের ওই জন্য দিনক্ষণ দেখে একটু ঘুরতে যাওয়া উচিত, বাড়ি থেকে বেরোনো উচিত। কারণ হচ্ছে কি হয় না, আমরা যদি কোনো একটা দোষের মধ্যে দিয়ে বেরোই, তখন আমাদের সঙ্গে নেগেটিভ এনার্জিটা বেশি করে অ্যাট্রাক্ট হতে থাকে। আচ্ছা, ঠিক আছে, আমরা কোন যোগে বেরোচ্ছি, যদি অমৃত যোগে বেরোই খুব ভালো, মানে আমরা কোন টাইমে বেরোচ্ছি, প্রয়োজনে তার জন্য আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে যদি টাইমিংটা যদি করা যায়, তাহলে হচ্ছে আমাদের যাত্রাটা শুভ হতে পারে। আমরা কোন সময় যাত্রা করছি, মানে বেসিক্যালি বাড়ি থেকে কোন টাইমে বেরোচ্ছি। আপনি এয়ারপোর্টে বা রেলওয়ে স্টেশনে কখন পৌঁছেছেন ওটা বড় কথা না, বড় কথা আপনি বাড়ি থেকে কখন বেরোচ্ছেন, সেই টাইমটা যদি ক্যালকুলেশন করে একটু বেরোনো হয়, তাহলে কিন্তু আমাদের মানে অনেকটাই ভালো হয়। কারণ আপনার যদি নেগেটিভ টাইমে বেরোচ্ছে, তো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে কোথা থেকে চলে আসবে আপনি নিজেও জানবেন না। রাহুকালে অনেক আছে বাড়ি থেকে বেরোন, কিছু মানুষ তো এরকম আছেন যে এতটাই সন্তর্পণে চলেন যে রাহুকালে আপনি হাজার জিনিসের প্রলোভন দেন, তবুও সে বাড়ি থেকে বেরোবে না। কারণ রাহুকালে যখনই আপনি বেরোবেন, তখনই আপনার সঙ্গে, দেখুন আলটিমেটলি অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি, বাস্তু, তন্ত্র সবাই কোথাও গিয়ে একটা জায়গাতে মিলেমিশে এক হচ্ছে। কারণ হচ্ছে সেই সময় আপনি যদি সময়কে নির্ধারণ করতে না পারেন, সময়কে গণনা করতে না পারেন, সময় মানেই হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজি চলে এলো। সময়টাকে যদি আপনি গণনা করে ঠিকঠাক টাইম মতনভাবে কাজ করতে পারেন, তবে আসলে লাইফে প্রসপারিটি।
এবং প্রসপারিটি এলে কী হচ্ছে, আপনার লাইফে এক একটা করে প্রপার্টি বাড়ছে, আপনি লাইফে নানা রকমের সুখ স্বাচ্ছন্দ্য পাচ্ছেন। তাহলে এবার এই যে প্রপার্টি, সুখ স্বাচ্ছন্দ্য, এর পেছনে হচ্ছে বাস্তু যদি ঠিক না থাকে আপনি ধরে রাখতে পারবেন না। তো এবার আপনি কতটা কোনো জিনিসকে ধরে রাখতে পারবেন আর কতটা কোনো জিনিসকে ধরে রাখতে পারবেন না, ডিপেন্ড করছে আপনার ওই বাস্তু, আপনার জন্মছক এবং আপনি কোন সময় কি কি কর্ম করে যাচ্ছেন। মানুষের এরকমও থাকে, যদিও আমি আজকে হোটেলের কাহিনী বলতে এসে আরও অনেকগুলো দিক নিয়ে বলে দিলাম, যাতে আপনাদের চ্যানেলে যারা দেখছেন তারা যাতে একটা কম্প্যাক্ট ধারণা পেয়ে যান যে যখনই কোথাও বেরোবেন রাহুকালে কখনো বেরোবেন না। এবং এগুলো পঞ্জিকা থেকেও কিন্তু দেখা যায় যে কোন টাইমটা রাহুকাল আছে, রাহুকালে বেরোবেন না। সবসময় চেষ্টা করবেন অমৃত যোগে বেরোনো, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এটা কি প্রত্যেক দিনে আলাদা আলাদা সময় হয়? আচ্ছা, ব্রহ্ম মুহূর্তর যে টাইমটা হয়, প্রত্যেক দিন তো একই সময় ব্রহ্ম মুহূর্ত হয় না। মানুষের একটা ভুল ধারণা যে রাত্রি 3টের পরেই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়। বেসিক্যালি হয় কি, রাত্রির 3টের মানে 3:30 থেকে ভোর 5:30 অবধি যে সূর্যোদয়ের টাইমটা, সেই টাইমটা এবার ডিফার করছে, এক এক দিনে এক এক রকম হয়। কারণ সূর্যোদয়টা তো প্রতিদিন এক সময় হচ্ছে না। এবারে এই যে ব্রহ্ম মুহূর্ত, ওই টাইমে যেরকম আপনি কোনো মানে গুরুনাম করুন, তারপরে যে কোনো সাধনা করুন, খুব ভালো রেসপন্স পাবেন, আপনার তাড়াতাড়ি করে সিদ্ধি প্রাপ্তি হবে। আপনি মানে যেন যে আশাতে যে কাজটা করছেন সেই কাজে তাড়াতাড়ি করে আপনি লাভ পেয়ে যাবেন। কিন্তু ব্রহ্ম মুহূর্তে ধরুন আপনি যদি সকালবেলায় উঠে সেই টাইমে স্নান করছেন, ভগবানের সেবা করছেন, আপনি জপ সাধনা করছেন, আপনার দেখবেন জীবন এক সপ্তাহের মধ্যে বদলে যাবে। আমি ব্রহ্ম মুহূর্তের কথা কেন জিজ্ঞেস করলাম, এই যে আমি বললাম আমি পাহাড়ে যাচ্ছি, তো আমার ট্রেন টাইম হচ্ছে 5:55। আচ্ছা, ওকে, তো আমাকে ন্যাচারালি বাড়ি থেকে বেরোতে হচ্ছে 4:30 বা 4:45 এরকম টাইমটা। তো সেই টাইমটা কি বেরোনোর জন্য শুভ বা ভালো? এবার সেই দিনটা একটু দেখে নিন না, পঞ্জিকাতে দেখে নিন, পঞ্জিকাতে মানে কোন মুহূর্তে আপনি বেরোচ্ছেন। তাহলে যদি প্রয়োজনে আপনি 10-15 মিনিট আগে বেরোন, যদি আপনার আগে বেরোলে ভালো হয়, কি প্রবলেম, আপনি স্টেশনে একটু ওয়েট করে যাবেন। কিন্তু ভালো টাইমে আপনারা প্রথম বেরোচ্ছেন। দেখুন, বিয়ে তো বিয়েই হয়, সেটা রেজিস্ট্রি ম্যারেজই হোক আর সেটা সোশ্যাল ম্যারেজই হোক, যাই হোক, যে একটা বিয়ের আগে মানুষ যতই ঘুরুক না কেন, বিয়ের পর একটা আলাদা রকমেরই কোথাও গিয়ে একটা ব্যাপার হয়। এবার সেই জায়গাটাতে যদি আপনি একটু ভালো টাইমে বেরোতে পারেন তাহলে আপনার হ্যাপি জার্নি। এই যে হোটেল নিয়ে আমরা কথা বলছি, এই হোটেল নিয়ে কথা বলতে গিয়ে আমার মধ্যে যেই প্রশ্নটা সবার আগে এসেছিল বাট আমি এখন অবধি করে উঠতে পারিনি, সেটা হচ্ছে কোনো হোটেল এই যে হন্টেড, ভৌতিক, বা সেই হোটেলের কোনো একটা পাস্ট হিস্ট্রি রয়েছে বা কোনো একটা ভয়ানক ইতিহাস সেই হোটেলের সাথে জড়িয়ে রয়েছে, প্রত্যেকটা মানুষের তো অনুভূতি একরকম হয় না। একদমই তারা সব জায়গায় গিয়ে বুঝতেও পারছে না যে সেই হোটেলের কি ভাইবস রয়েছে বা সেই হোটেলের কি মানে ভয়ানক অতীত রয়েছে। তো সাধারণ মানুষের জন্য আমি এটা জানতে চাই যে তারা গিয়ে কি করে বুঝবে যে এই হোটেলটা নেগেটিভ বা এই হোটেলের এনার্জি যেটা রয়েছে সেটা আমাদের জন্য ভালো নয়, বা যেটা আপনি বললেন যে শরীর যখন অশরীরের সাথে ক্ল্যাশ করে তখন সেখানে প্রবলেমই ক্রিয়েট হয়। তো এখানে যাদের সেই অনুভূতিটা নেই তারা কিভাবে বুঝবে, বা একটা সাধারণ মানুষ কি করে বুঝতে পারে এই হোটেলটা হন্টেড? সবচেয়ে বড় কথা এবং শুনতেও খারাপ লাগবে সেটা হচ্ছে যার অনুভূতি কম তার ঠকতে হয় বেশি। কারণ অনুভূতি নেই, এবার আপনি কি করে বোঝাবেন? তার তো সব জায়গায় মনে হবে ঠিকই আছে। আপনি একটা ভালো জায়গায় নিয়ে গেলেও বলবে ঠিকই আছে, এটাও বলবে ঠিকই আছে। তো এই মানুষগুলোকে নিয়ে মানে এনারা খুব কষ্টে থাকলো, যেহেতু বোঝেন না, তো সেই জন্য অতটা চাপ নেই। এবার হচ্ছে অসুবিধা, তবুও বলবো যে যখনই কোনো বাস্তুতে যাচ্ছেন, মানে হোটেল মানে একটা আলাদা বাস্তু, যেখানে যে কদিনের জন্যই থাকুন না কেন সেটাই তখনকার জন্য আপনার বাস্তু। এবারে সেই যে জায়গাটাতে থাকছেন দেখে নেবেন একবার যে কোন দিকে মানে বেডের মাথাটা কোন দিকে রয়েছে, ঘরের এন্ট্রান্সটা কোন দিকে রয়েছে। বেডের মাথা সবসময় রাখার চেষ্টা করবেন, বেড যেদিকেই থাকুক না কেন। হোটেলের বেড তো আর আপনি ঘোরাতে পারবেন না, কিন্তু মাথা রাখার চেষ্টা করবেন দক্ষিণ দিকে। ওকে, ফোনটা তো আছে, সেখানে তো কম্পাসও আছে স্মার্টফোনে, তো সেটা নিয়ে দেখে নেবেন দক্ষিণ দিকে হোটেলের মাথা, মানে ধরুন হয়তো বা যেদিকে যা ইচ্ছা করে রাখুক, আপনি মাথা দেবেন দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে বা নাহলে পূর্ব দিকে। আদারওয়াইজ পশ্চিম দিক বা উত্তর দিকে কখনোই মাথা দিয়ে ঘুমোবেন না, এতে আপনারা দেখবেন একদম ঘুম হবে না।
আর আরেকটা জিনিস দুঃস্বপ্ন আসে। হ্যাঁ, আরেকটা জিনিসও দেখবেন, দক্ষিণ দিকে মাথা রেখেছেন তারপরও যদি সারা রাত ঘুমোতে না পারেন, ছটপট করে গেছেন, তাহলে কিন্তু বুঝে নেবেন যে এই হোটেলে কিছু একটা প্রবলেম আছে। আচ্ছা, রাতের ঘুমটার সাউন্ড হওয়াটা খুব দরকার। অনেকেই দেখবেন হয়তো এই কাহিনী শোনার পরে বলবেন যে আমি অন্য বাড়িতে গেলেও আমার ঘুম আসে না, আমি আমার নিজের বিছানা ছাড়া ঘুমোতে পারি না। এটা অনেকেরই বক্তব্য থাকে। নিজের বিছানা ছাড়া ঘুম না হওয়া আর একটা জায়গাতে ভূতের বা স্পিরিটের বা অশরীরীর অস্তিত্ব আছে, সেইখানে আপনার ঘুম না আসার মধ্যে দুটোর মধ্যে পার্থক্য আছে। কারণ এই সঙ্গে আপনার ঘুম না আসার সাথে সাথে আপনার কিন্তু শরীর ভারী হওয়া বা হচ্ছে চোখ মুখ জ্বলে যাওয়া, সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে যেন রাতারাতি মনে হবে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেল, এইগুলো কিন্তু সবটাই এর সঙ্গে রিলেটেড। ওকে, তো মানুষকে এই জিনিসগুলো একটুখানি নজরে রাখতে হবে যে আমি সাউথের দিকে যদি আমি মাথাও রাখি তারপরেও যদি আমার ঘুমোতে প্রবলেম হয় তাহলে সেখানে ডেফিনেটলি কিছু একটা সমস্যা রয়েছে। আর এটাও মানে এটা আমি শুনেছিলাম বহুকাল আগে। তো আগে আমি এইগুলো খুব একটা মানে মানতাম না যে কোন দিকে মাথা দেবো না দেবো, কারণ আগে এরকম একটা ব্যাপার ছিল আমি যে কোনো দিকে মাথা দিয়েই ঘুমোতে পারতাম। তো পরে আমি জানতে পারি যে যেহেতু দক্ষিণ দিকটায় জমের দক্ষিণ দুয়ার বলা হয়, সেই কারণে সকালবেলায় ঘুম থেকে উঠে যেন সেই দিকে না তাকানো হয়। ইনফ্যাক্ট দক্ষিণ দিকে মাথা দেওয়ার কারণে এটাই যে যেহেতু উত্তর দিকটা ভগবানের স্থান, সেই কারণে ঘুম থেকে উঠেই সবার আগে আমাদের চোখটা যেন সেই দিকে যায়। তো একদম পডকাস্টের অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমি একটা জিনিস জানতে চাই যে আপনি তো বাস্তু নিয়ে কাজ করেন, বাস্তু সমস্যার সমাধান করছেন, তার মাঝখানে আপনি স্পিরিট নিয়েও বা প্রেতাত্মা নিয়েও বেশ কিছু কথা বললেন। আমাকে আপনি একটা কথা বলুন যে কোনো মানুষ, ধরুন গল্পওয়ালা পরিবারের কোনো শ্রোতা বা গল্পওয়ালা পরিবারের সদস্য, কেউ যদি এরকম ভৌতিক সমস্যায় ভুগছে, কেউ ভৌতিক প্রবলেমে জর্জরিত, তারা যদি আপনার কাছে যায়, আপনি তো বাস্তু নিয়ে কাজ করছেনই, তারা যদি কেউ আপনার কাছে ভিজিট করেন তাদের নিজের সমস্যা নিয়ে, তো তারা কি পুরোপুরি 100% সেই সমস্যার সমাধান পাবেন আপনার কাছে? 100% সমস্যার সমাধান পাবেন। তার কারণ হচ্ছে আমি আজকে দীর্ঘ 14 বছর হয়ে গেল যে এই ফিল্ডে কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকটা মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। এবারে যদি আপনার মনে হচ্ছে যে বাড়িতে বা কোনো মানুষের মধ্যে, শুধু যে বাড়িতেই মানে ভৌতিক বা স্পিরিটের ম্যাটার থেকে তা নয়, মানুষের মধ্যেও থাকে, কিছু কিছু মানুষের থাকে আনন্যাচারাল অ্যাক্টিভিটি। মানে অ্যাক্টিভিটিটাই আপনার মনে হবে যে মানে এটা স্বাভাবিক নয়, এটাকে হয়তো বা অনেকে পাগল বলে উড়িয়ে দেবেন তাকে, বা অনেকে হয়তো ভাববেন যে কিছু একটা আছে। এবার আমি যদি দেখি তাহলে বলবো যে এটা পাগলের পাগলামি নাকি এটা স্পিরিটের মানে প্রভাব। সবার আগে হচ্ছে দেখতে হবে যদি কোনো মানুষের বাড়িতে টাকা পয়সা ধরে রাখতে পারছে না, পরের পর রোগ মানে রোগ জ্বালা কোনো কিছু থেকে তার মুক্তি হচ্ছে না, একজনের পরে একজন নার্সিংহোমে অ্যাডমিট হচ্ছেন, এই যে নানান রকমের ডিজাস্টারের কাহিনী বলছি, বা জব চলে গেল, একটা নতুন ফ্ল্যাট কিনলো, জব চলে গেল, এই নানান রকমের যত রকমের কাহিনী হয়, এইগুলো হলে তো ভৌতিক ব্যাপার হতেই পারে। বাস্তুটা হয়তো বা ঠিক নেই, বাস্তু ঠিক নেই 2-3 রকমের ব্যাপার। একটা হচ্ছে আপনি যে জায়গাটায় নিয়েছেন সেই মাটিটা ভালো নয়, তারপরে হচ্ছে আপনার বাস্তুতে যেখানে যেখানে পিলার পড়েছে সেই পিলারগুলো হয়তো বা আপনার বাস্তুপুরুষের যেদিকে মাথার দিকটা সেই দিকে আপনার পিলার পড়েছে, তাহলে আপনি জীবনে শান্তিতে থাকতে পারবেন না, এবং ওই বিল্ডিংয়ে শুধু আপনি না, কেউই ওই বিল্ডিংয়ে কারোরই কোনো প্রসপারিটি হবে না। তো এই যে এইগুলো যেগুলো আর কি আপনার সিভিল ওয়ার্ক বা যেগুলো হচ্ছে সায়েন্টিফিক কজ, সেইগুলো যদি ভুল থাকে তার জন্য মানুষ ভালো থাকে না একটা দিক। আরেকটা দিক হচ্ছে স্পিরিটের দিক। এবার আরেকটা দিক হয় যে মানুষ নিজের শরীরে স্পিরিটকে ক্যারি করছে। আচ্ছা, এবং স্পিরিট হচ্ছে তার শরীরে বহু বছর ধরেই রয়ে গেছে, সে নিজে জানে না। এবং সেটা কি হয় পরবর্তীকালে মানুষজন যদি কোনো সেন্সিবল মানুষের পাল্লায় পড়ে, সে তখন হচ্ছে হয়তোবা ধরে নিয়ে কারোর কাছে যাচ্ছে বা দেখাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। অনেকে আছে না, অনেকে ওরকমই, মানে ওরকমই ডেঞ্জার মানুষ, ওরকমই একটু কেমন হাত পাগলা, এরকম মানুষজন দেখবেন যে কিছু ক্ষেত্রে ভাষার প্রয়োগ করে থাকে। কিন্তু মানুষজন ওইরকমভাবে তার জন্মটা হয়নি, সে আসার পরে নিশ্চয়ই তার এমন কোনো জায়গায় গেছেন বা এমন কোনো বাজে টাইমে এমন কোনো বাজে জায়গা দিয়ে সে পাস করেছেন, তার সঙ্গে সেই যে তার বাড়িতে এসেছে তারপর থেকে তার সঙ্গেই থেকে গেছে এবং তার সঙ্গে ওই আনন্যাচারাল অ্যাক্টিভিটিগুলো করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু বেসিক্যালি হচ্ছে
তন্ত্রের মানে এই যে প্রত্যেকটা জিনিস যে আমি রেমেডি করি তার তো একটাই মাধ্যম হচ্ছে তন্ত্রক্রিয়া ছাড়া না আপনি বাস্তুকে রেকটিফিকেশন করতে পারবেন, না আপনি একটা মানুষের ক্যারেক্টারকে বদলাতে পারবেন, এই ধরনের যারা আর কি অ্যাটিটিউডগুলো দেখান। তারপরে যাদের ধরুন বিজনেস কোনোভাবেই চলছে না, যাই হোক না কেন, আপনার কিন্তু আলটিমেট সলিউশন হচ্ছে আপনার তন্ত্রবিদ্যা ছাড়া আপনি যে কোনো কিছুকেই সলিউশন দিতে পারবেন না। এবং কোনো প্রবলেম থেকে নিয়ে আমরা যদি মানুষ পাথর, ব্রেসলেট যাই পড়ুক না কেন, সেগুলো কিন্তু কোনোটাই কোনো কাজে আসবে না, কারণ আপনার প্রবলেম এক, আপনি ওষুধ খাচ্ছেন অন্য কোনো রোগের। পাথর, ব্রেসলেট তখনই কাজে আসবে যখন হচ্ছে আপনার এই যে বাস্তু বা হচ্ছে আপনার ভেতরের মানে আপনি মানুষটা বা আপনার সত্তাটা ঠিক আছে, তখন থেকে কাজ করবে। আপনার জন্মছকে অনেকগুলো প্রবলেম, আপনার বাস্তুতে রয়েছে বাস্তুর সমস্যা অ্যাজ ওয়েল অ্যাজ ভৌতিক সমস্যা, এই রকম প্রবলেমের মধ্যে আপনি হাজার পাথরের মালা পরুন, কোনো কাজ হবে না। তো সেই জন্য চাই সঠিক প্রতিকার। আর যারাই এই ধরনের জিনিসকে ফেস করছেন, এগুলোকে কিন্তু শুধুমাত্র ভাববেন না তেল পড়া, জল পড়া বা সর্ষে পড়া দিলে আপনাদের সমস্যাটা মিটে যাবে, মিটবে না। সমস্যাটাকে হয়তোবা কিছুক্ষণের জন্য আপনাকে ছাড়বে, আবার এসে সেই অ্যাজ ইট ইজ এক প্রবলেম। সমস্যাটাকে তুলে উপড়ে ফেলে দিতে হয়, না হলে সমস্যাকে নিয়ে ঘর করলে সমস্যা 1টা থেকে 10টা হয়। তো ভীষণ ভালো লাগলো আজকে আপনার সাথে বসে বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারলাম, যেগুলো নিয়ে আমরা এর আগে কখনো আলোচনা করিনি। আর আমার মনে হয় যে এই এপিসোডটার ভীষণভাবে দরকার ছিল, কারণ আমরা আজকের জেনারেশনের মানুষজন ঘুরতেও ভীষণ ভালোবাসে, তার জন্য বিভিন্ন হোটেল তাদের ভিজিট করতে হয়, বিভিন্ন হোটেলে গিয়ে তাদের থাকতে হয়, তো তারপরেও বিভিন্ন রকমের অভিজ্ঞতার সম্মুখীন তাদেরকে হতে হয়। তো এই এপিসোডটা আমার মনে হয় কোথাও না কোথাও তাদেরকে একটু হলেও হেল্প করবে, যে কোনো হোটেলে ঢোকার আগে অ্যাটলিস্ট সেই হোটেলের পাস্ট হিস্ট্রি বা অতীতের কি ইতিহাস আছে সব কিছু জেনে নিয়ে তারপর তারা যাবেন। এবং সেখানে গিয়েও যদি তারা এমন কিছু ফিল করে যেগুলো আনক্যানি, যেগুলো আনপ্রেডিক্টেবল, যেগুলো তাদের স্বাভাবিক স্বাচ্ছন্দ্য একটা ঘুরতে যাওয়ার যে প্ল্যান সেটাকে নষ্ট করছে, সেই জিনিসটা থেকে তারা বেরোতে পারবে বলে আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এত সুন্দর একটা এপিসোড গল্পওয়ালা পরিবারের কাছে আপনি সার্ভ করলেন, গল্পওয়ালা পরিবারকে দিয়েছেন। তো তার জন্য আপনাকে আমি লাস্ট একটাই কথা জিজ্ঞেস করব, যে গল্পওয়ালাতে এসে আপনার এক্সপিরিয়েন্স কেমন, আর কীরকম লাগলো আপনার? খুব ভালো লেগেছে। আর আপনাদের মানে আমরা ক্যামেরার সামনে দুজন কথা বলছি, ক্যামেরার পেছনেও যারা কাজ করছেন তাদের আচরণও খুব ভালো। সবাই আপনারা প্রত্যেকেই খুব কোঅপারেটিভ এবং আমাকে ডেকেছেন, আর তার জন্য আমি খুব খুশি। আর আজকে যে ঘটনাটা বললাম এটাও আমি এর আগে কোনো চ্যানেলে বলিনি। আশা করব প্রত্যেকে একটু হলেও সমৃদ্ধ হবেন এই ঘটনাটা শুনে, এবং প্রত্যেকেই একটু হলেও সাবধানও হয়ে যাবেন। আমরা কিন্তু আতঙ্ককে প্রচার করছি না, আমরা চাইছি আপনারা ভালো থাকুন, আপনাদের ঘুরতে যাওয়াটা যেন সুখের হয়, আপনারা যেন সুস্থভাবে ফিরে আসতে পারেন। এটাই আমাদের মানে আমার পক্ষ থেকে এবং গল্পওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আমাদের মানে চাওয়া একটা জিনিসই, যে আপনারা ভালোভাবে যেভাবে যাচ্ছেন সেই ভালো একটা মন নিয়ে আবার ফেরত আসুন। থ্যাংক ইউ সো মাচ। আশা করব ইন ফিউচার বা ভবিষ্যতেও আমরা আবার একসাথে বসে ভালো কোনো একটা এপিসোড আবার করব, যেখানে আমরা আরও ভয়ানক ঘটনা শুনবো, তার সাথে থাকবে আরও অনেক রেমেডিস, যেখানে সেই ঘটনাগুলো যেন ভবিষ্যতে মানুষের সাথে আর না ঘটে। থ্যাংক ইউ সো মাচ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনেও প্রেস করে দিন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে নেবেন, ভুলে গেলে চলবে না। গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। বুধবার আসছি হরর এক্সট্রা সিরিজের আরও একটা নতুন ভয়ানক এপিসোড নিয়ে।